Smoking is injurious to health. Consumption of alcohol is injurious to health. Dedicated to Mystic Magazine, our live studio cafe with thrilling stories of Bengali and world literature. আজ আপনাদের জন্য লাইভ স্টুডিও ক্যাফের পক্ষ থেকে বিশেষ উপহার। আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমরা 1 বছরে পদার্পণ করলাম। তাই এই বর্ষপূর্তিতে আজকে আপনাদের জন্য থাকছে পরপর 2টি গল্প। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য প্রথম গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত কঙ্কাল সারথি। হেমেন্দ্র কুমার রায়, প্রকৃত নাম প্রসাদ দাস রায়, জন্ম 18 এপ্রিল 1988 সালে কলকাতায়। তিনি একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। ছোটদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত ছিলেন। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আমরা তাকে হারিয়েছি 18 এপ্রিল 1963 সালে। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক। শুরু হচ্ছে আমাদের প্রথম নিবেদন, কঙ্কাল সারথি। ম্যালেরিয়ার মতো এমন ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? এই দেখ না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলুম। সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যেসে জ্বর, যেসে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপর পড়লুম শুয়ে। কি শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন। তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা? গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে নিশ্চয়ই ভেবে ভেবে সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করি হোক, আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আঁধার সাগরে ডুবে যাচ্ছে, আবার একবার ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপাত ধরণী তলে হলুম। তবু থামলুম না। মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললুম। রাত খাঁ খাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধ। তাদের ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি,
এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিলাম। কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলাম, দূর ছাই, এসব কি উদ্ভট ভাবছি। জ্বরে কি মাথাটা খারাপ হয়ে গেল? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্য তারা ওত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো। ভূত প্রেতরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতর আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে উঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে। আমাকে বারবার চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে মনে খুশি হবে কি আরো বেশি করে নিতিয়ে পড়ছে। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গর্জে উঠছে। এতক্ষণ পর রসা রোডের মোড়ে এসে পড়লুম। অস্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। এখানটাও তেমনি নির্জন আর তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেলে। এই তো ট্রামের রাস্তা। এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই হোক আমাদের পাড়া বাগবাজার পাওয়া যাবে নিশ্চয়ই। খানিক দূর এগুতে পারলেই লোকজনের সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে। নিজেই নিজেকে বললুম, মন তুমি শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর ঘর করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরে শুনলুম ভেপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদের চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম।
বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি, কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে ভদ্রলোক বাস করে, কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনের সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আরে নিরালা পথে অত জোরে ভেপু বাজাবারই কি দরকার? এই অঞ্চলে সন্ধ্যের পরে এই ঘুম কাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার, ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার, ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর গিয়ে ধূপ করে বসে পড়লাম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভিতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলাম। বাস ছুটছে আর ভেপু বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানলাগুলো পর্যন্ত সব খোলা রয়েছে, অথচ বাহির থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেল। আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে, তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি ও এই বাসের কন্ডাক্টর ও ড্রাইভার। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরে আর কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসে ভেপু বাজছে, বাজছে বাজছে, কান ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই, গাড়িও নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দাড়ি, লম্বা দেহ। সে কালা আর বোবার মতন আমার পানে তাকিয়ে রইল। আবার বললুম, শুনছো, হর্ন দিতে বারণ করো। সে তবুও জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়ামাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা ছেড়ে লাফিয়ে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে যাবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলে না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে ঘুমোচ্ছিল, কিন্তু এই বাসের সাড়া পেয়ে তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো। মহা ভয়ে কেউ কেউ করতে লাগলো কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস থেকে পালাচ্ছে? মনের ভিতরে কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত এক কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। অমনি মনে হলো যেন তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারলে। জ্যান্ত মানুষের হাত এত ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম।
তার লম্বা চুল আর দাড়ি গোঁফের জঙ্গলে ভরা মুখখানা বাঁশি মড়ার মুখের মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণে আজ বাড়ি থেকে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মোড়ার মতো স্থির মুখ আর পলক হারা পাথুরের দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলাম না। সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজার পৌঁছবার আগে আমি আর মাথা তুলে যাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখও খুলতে হলো। আধ ঘন্টার বেশি সময় কেটে গেছে। গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকিয়ে আমার বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা। গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পেছনে সরে সরে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? হতভম্বের মতো মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলুম না। আমি হলফ করে বলতে পারি এতক্ষণে ভেতরে গাড়ি একবারও থামেনি। তবে কোত্থেকে এরা এলো? কখন গাড়িতে উঠলো এরা? একে একে সকলকার মুখের পানেই তাকিয়ে দেখলুম সব মুখই মরার মতো স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে গেছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনি নয়, অথচ সে চাউনি দেখলে গা ছমছম করে, গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের উপর ওপার থেকে, অন্ধকারের আত্মার ভিতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে মিলিয়ে যাচ্ছে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না। তাদের দেখা যায়, ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলুম। গাড়ি তেমনি হিচকি তোলা আওয়াজের মতো ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে স্থির হয়ে চোখ আবার গাড়ির ভিতর ফেরালুম। গাড়ির মধ্যে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে গিয়েছে। তারাও স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভিতরে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবারও চেষ্টা করলে না। আবার বললুম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি।
হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে, অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে পড়বার মতো হলো। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলাম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিলো মাংস নেই, ধপধপে সাদা হাড়ের মুখ, নাক চোখের জায়গায় তিনটে গর্ত, দুটো ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হলে দেখলাম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই, বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাথের ধারে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকের রাতের বিভীষিকার কথা সবাইকে বললাম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওইসব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়। শুনছিলেন আমাদের প্রথম নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কঙ্কাল সারথি। আমাদের পরবর্তী নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12 সেপ্টেম্বর 1984 সালে উত্তর 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে। তিনি একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। তিনি আমাদের ছেড়ে পরলোকে গমন করেন 1 নভেম্বর 1950 সালে। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক গঙ্গারাম ও আমির খাঁ সাহেব। অনেক দিন আগের কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপরে। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপরে ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি মহাজনের দিনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে সে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা আসবে ভাড়া নিতে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের সঙ্গে লেনদেন ছিল তার। কয়েকবার টাকা নিয়েছে, শোধও দিয়েছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং কয়েক বছর গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিন্তে এসে মেটে বুরুজে রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় নেই। টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটে বুরুজে গিয়ে
খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিতে, গল্পগুজব করতে গিয়ে দেরি হয়ে গেল। খিদিরপুরে কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে। হনহন করে হেঁটে আসছে। এমন সময়ে একজন লোক তাকে ডেকে বললে, ए साहेब इधर सुनिए तो जरा। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন, তার উপরে তার সঙ্গে টাকা রয়েছে। গঙ্গাধরের মনে যে একটু সন্দেহ হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর করে হিন্দিতে ও বাংলায় মিলিয়ে বললে, সস্তায় মাল কিনবেন বাবু? হ্যাঁ। গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানেও সব কথা বলা যাবে না, পুলিশ ঘুরছে, মেরে সাথ আইয়ে। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, মালটা কোকেন আছে, হেব্বি সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। এ ব্যবসা সে কখনো করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশী জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। সে অনুনয়ের সুরে বললে, लेन ना बाबू, अपना भाला होबे, बहुत कम दामे দিব। हमें मुश्किलें पड़े গিয়েছি, ये माल बिकने का आदमी नहीं मिल रहा है। इधर उधर बिघुरे बेড়াচ্ছি কুত্তো জায়গায়, সব জায়গা যেতে পারি না, পুলিশে ডর আছে না, কেউ কথা भी বলছে না আমার সাথে। ये और भी तकलीफ की बात है। अचानक से शहर में इतना पुलिस का डर कैसे हो गया बाबू, समझ में नहीं आता। पहले যারা ব্যবসা করতো তাদের কাছে भी যাচ্ছি, তারা भी আমার দিকে চেয়ে দেখছে না। আপনি গোর রাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হওয়া যাবে। লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষে রাতারাতি বড় মানুষ হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না। চাপা গলায় বাংলা ও হিন্দিতে মিশিয়ে ডাকলো, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিকে ওদিকে চাওয়ার পরেই সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, जल्दी बोलो, रात हो गया, अनेक दूर जाने होगा। কি যেন একটা ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। বললে, मेरे साथ आइए, माल दिखाते हैं। দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়ায় বড় বড় ভড় ও নৌকো ডাঙায় কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাঁটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, বাবু, এই বাবু, আপনি আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাওর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তা তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা
চকিতে পেছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, क्यों? उससे आपका क्या मतलब? अगर सोचा है कि पुलिस से धरिए देवे तो बहुत बुरा হবে। আমি মাল দেবে, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে, বাস। আমার ঘরের খোঁজে তোমার কি মতলব? হ্যাঁ, লোকটার চাহনি কি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করলে। মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওই দুই চোখে যেন ইস্পাতের ঝুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একাই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছে তখন আর উপায় নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে, বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপরে গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের কোনো সাড়া শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে, মাঝে মাঝে সামনের দূরটা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। কলকাতায় নতুন নয় সে, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি। কিন্তু ওই লোকটার কথায় সুরেতে একটা কি জাদু আছে। গঙ্গাধরকে যেন টেনে এনেছে, সাধ্য ছিল না সে যে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর ছায়াটা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরুলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকা ও ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলো। গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে। সেই ফন্দিতেই এত দূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, সন্ধান রেখেছিল। কে জানে খোদাদাদ খাঁয়ের দরের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের ঘরে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া আর কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, যেন অনেক কাল এর মধ্যে মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে থাকে কোথায় যায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। হঠাৎ সেই ভয়টা আবার হলো।
কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়! আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ায় যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যেই সামনে দাঁড়িয়ে। হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। বললে, হে বাবু, তুমি बहरा আছো কি? इतना देर से बात करছি, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কথা জবাব দিচ্ছ না কেন? কোকেন কোন জায়গায় আছে বললাম, देखा है क्या? वो साबोल का सहारा लो, उससे उठा लो पीपे दूटो। मुंह खोल के बुझबुक की तरह खड़ा क्यों है? हाँ? বারে, এ কথাটা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় সাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু কিন্তু পেরে উঠছে না। তার চোখের সে বিজিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করলে দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতি দেহের আর কিছু অবশিষ্ট রইল না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভড় কাছে কোথায় বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভড়ে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানাকুড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই শুতে পারত না। মাস দুই পরে মেটে বুরুজের খোদাদার খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটেছিল সেটা বললে। খোদাদাদ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে সে বলল, সাহুজি, ও হলো আমির খান। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে ও বেশ কিছু মাল হাতে পায়। তুক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। তো সেখান থেকে ও রাতারাতি মাল সরিয়ে ফেলে। ও জাহাজের লোকের সঙ্গে কিছু ছিল, লেকিন ও কোথায় ও মাল রাখতো কই জানে না। তো সে মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয়ে, কেন বা কোন খুন করলে ও জানা যায়নি। তো কেউ ধরাও পড়েনি। হ্যাঁ, তবে ও দলের লোকই তাকে খুন করেছিল, এটা বোঝা কঠিন নয়। হ্যাঁ, এই পর্যন্ত আমির খান ঘটনা আমি জানি। আমার মনে হয়
ও আমির খাঁ ও সে থেকে ও ঘুরে বেড়াচ্ছে তা মাল বিক্রি করবার জন্যে। ও লুকোনো কোকিনের বাক্স হচ্ছে দোজখের বোঝা। তা বাবু, সে কুদুম ঘুরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে গিয়েছিল তার মনে নেই, মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে হলো পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য কি এতদিনেও বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। শুনছিলেন লাইভ স্টুডিও ক্যাফের বিশেষ নিবেদন। প্রথম গল্প অর্থাৎ হেমেন্দ্র কুমার রায়ের কঙ্কাল সারথি, গল্প পাঠে সৌম্য। দ্বিতীয় গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ, গল্প পাঠে সৌম্য, গঙ্গাধরের চরিত্রে মনোজিৎ, আমির খাঁ সাহেব, অঞ্জন। গল্পের সূত্রধর আমি দেবিকা। সমগ্র পর্ব পরিচালনায় টিম লাইভ স্টুডিও ক্যাফে, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টেরিক্স, পাবলিসিটি এবং পোস্টার ডিজাইন অভিজিৎ। আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে, অথবা যোগাযোগ করুন livestudiocaffe@gmail.com এই আইডিতে। আপনার লেখা গল্প আমাদের পাঠাতে পারেন এই মেল আইডিতে। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও দুটি রোমাঞ্চকর গল্প নিয়ে, তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লিসনিং। থ্যাংক ইউ।